এই বলে জুই খুশি হয়ে কল কেটে দিল। তৃপ্তির সাথে জুইয়ের প্রায় প্রতিদিনই কথা হয়। জোরে নিঃশ্বাস ছেড়ে কান থেকে ফোন সরালো তৃপ্তি, এরপর ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। ব্যথায় শরীরটাকে বেড থেকে নামিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হওয়ার সময় ঘাট থেকে জামাটা একটু সরিয়ে দিচ্ছিল তৃপ্তি। দাঁতগুলোর দাগ লাল হয়ে আছে, মলম লাগিয়েছিল, হয়তো জামার মধ্যে সব মলম লেগে মুছে গেছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। এরপর নিজ রুম থেকে বেরিয়ে নিজ রুমের সামনে আসলো মানুষটাকে এক নজর দেখার জন্য। হয়তো এখনো ঘুমিয়ে আছে। তৃপ্তির ভাবনাই সঠিক হলো। দরজা হালকা খুলে সামনে তাকিয়ে দেখলো সে আগের মতোই উবু হয়ে ঘুমিয়ে আছে নিদ্র। তৃপ্তি মাথা নিচু করে দরজাটা ভিজিয়ে নিচে নেমে এলো। এরপর বুয়া কি করছে তা দেখার জন্য কিচেনে চলে গেল। সকাল 10টা বাজার অল্প কিছু মিনিট বাকি। তৃপ্তি মিষ্টি কালারের একটা বোরকা পরে নিয়েছে, সাথে ম্যাচিং করা হিজাব আর নিকাব। সকালে নাস্তা মুখে তুলতে রুচি হচ্ছিল না। একা একা কি খাওয়া যায়? নিদ্রকে ডাকতেও পারছে না। আসলে নিদ্রর কাছে যেতে চাচ্ছে না তৃপ্তি। গাটা কেমন গুলিয়ে ওঠে। দুপুরের জন্য কি রান্না করতে হবে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে। ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। এরপর নিদ্রর রুমের দিকে উকি দিল। না, কোনো হলদল নেই, তবে এক কাত হয়েছে এবার। ঘুমে এখনো বিভোর। তৃপ্তির চোখ দুটো ছলছল করে ওঠে গতকালের রাতের কথা ভেবে। বেডরুম রুমে দরজাটা লাগিয়ে নিচে নেমে আসে তৃপ্তি। বুয়াকে বাহিরে যাচ্ছে বলে বাসা থেকে বের হলো। সে যতক্ষণ না আসবে ততক্ষণ যেন বাসা থেকে বের না হয় এটাও বলে দিয়েছে। তৃপ্তি বাসা থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই দারোয়ান তৃপ্তিকে দেখে বলে উঠল, ম্যাডাম, কোথায় যাচ্ছেন? দারোয়ানের কথায় কপাল কুঁচকে যায় তৃপ্তির। এই লোকটাকে কতবার বলে তাকে ম্যাডাম না ডাকার জন্য, কিন্তু এই লোক কোনো কথাই শোনে না। একটু ঘুরতে যাব চাচা, আপনি একটু বাড়ির দিকটা খেয়াল রাখবেন। একজন ফ্রেন্ড আসবে, তার সাথেই যাব। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমি দেখে রাখবো। একগাল হেসে বলে দারোয়ান। তৃপ্তি খানিকক্ষণ দাঁড়িয়ে রইল গেটের সামনে। কিছুক্ষণ পরেই জুই তার বাবার গাড়ি নিয়ে আসে। তৃপ্তিকে গাড়িতে উঠে বসতে বলল জুই। তৃপ্তিও কোনো কথা ছাড়াই উঠে বসলো সামনের সিটে। জুই গাড়ি ড্রাইভ করছে দেখে তৃপ্তি বেশ অবাক হয়। কৌতূহল জাগে তৃপ্তির মনে। জুই ড্রাইভ করছে? তৃপ্তি বলে উঠল, তুই গাড়ি ড্রাইভ করতে পারিস? আমাকে তো কখনো বলিসনি। তুই আবার আমার কাছে জেদ ধরে বসবি গাড়ি চালানো শিখাতে, তাই বলিনি। কিন্তু তুই শাড়ি কম যাস না, ঠিকই বাইক আর গাড়ি চালানো শিখে ছেড়েছিস। জুই কথাটা শুনে তৃপ্তির চোখ গোল গোল করে জুইয়ের দিকে তাকালো। তৃপ্তি প্রশ্ন করলো, এই উত্তরটাই দেবে, হয়তো আগেই ভেবে রেখেছিল। তৃপ্তির সামনে তাকিয়ে বলল, এখন আমরা কোথায় যাচ্ছি? বেশি দূরে যাবো না, সামনেই একটা পার্ক আছে, ওখানে একটু ঘুরবো ফিরবো, ফুচকা খাবো, তারপর আবার চলে আসবো। জুই কথা শুনে তৃপ্তি একটা নীরব নিঃশ্বাস ছাড়লো। কিছুক্ষণ পর জুই একটা পার্কের সামনে এসে গাড়ি দাঁড় করালো। দুজনেই গাড়ি থেকে নেমে পার্কের ভেতর প্রবেশ করলো। কিছু সময় নিঃশব্দে হাঁটাহাঁটি করলো দুজন। সামনে একটা বেঞ্চ দেখে সেখানে এসে বসলো তৃপ্তি আর জুই। তাদের থেকে কিছুটা সামনে ফুচকার দোকান। জুই গলা উঁচিয়ে ফুচকাওয়ালাকে 2 প্লেট ফুচকা দিতে বলল। তৃপ্তি তা শুনে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বলে উঠল, আমি খাবো না জুই, তুই খেলে খা, আমার ভালো লাগছে না। কি? কিন্তু তুই তো বললি ফুচকা তোর ফেভারিট, তোরা তিনজন বেস্ট ফ্রেন্ড মিলে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করতি। তৃপ্তির কথা শুনে অবাক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে বলল জুই। তৃপ্তিও কিছুটা হকচকিয়ে গেল জুইয়ের কথা শুনে। তৃপ্তি নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। না, আমাকে ওর সামনে এমন হলে চলবে না। আমি আগে ওর সাথে যেমন চলে আসছি এখনো চলতে হবে, না হলে ও ভিন্ন ধরনের প্রশ্ন করবে। মনে মনে এই বলে তৃপ্তি মুখে বলে উঠল, আসলে শরীরটা ভালো লাগছে না রে, তুই খা, আমি বসে আছি। এটা হয় না, আমি খাবো আর তুই বসে থাকবি, এক প্লেট খাবি, এর বেশি না। কিন্তু চুপ, আর কোনো কথা না, এক প্লেট মানে এক প্লেট, আমিও এক প্লেটই খাবো। তৃপ্তিকে থামিয়ে দিয়ে বলল জুই। তৃপ্তি আর কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় দিল। জুই 2 প্লেট ফুচকা এনে তৃপ্তি আর জুইয়ের হাতে দিল। তৃপ্তি মুখের ওপর থেকে নিকাব সরিয়ে খাওয়া শুরু করলো। একটা ফুচকা মুখে পুরে চিবিয়ে খেয়ে দ্বিতীয় ফুচকাটা হাতে নিতেই একটু দূরে গাছের নিচে বসে এক থাকা একজোড়া কপালের দিকে চোখ গেল তৃপ্তির। ফুচকাটা মুখে পুরে তৃপ্তি জুইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা জুই, আমি তোকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিতে পারবি? তৃপ্তির কথা শুনে জুই ফুচকা মুখে পুরে চিবিয়ে খেয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, কি প্রশ্ন?
তৃপ্তি জুঁইয়ের দিকে ঘুরে বসলো, এরপর কিছুটা আমতা আমতা করে বলল, ধর একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎ করে একদিন ছেলেটা নেশা করে এসে মেয়েটার থেকে জোর করে শারীরিক চাহিদা মেটায়। অবশ্য ছেলেটা হুঁশে নেই তখন। মেয়েটার শত চেষ্টা করেও নিজের সতীত্ব রক্ষা করতে পারেনি। এখন আমার প্রশ্ন হলো, মেয়েটা এখন কি করে বুঝবে ছেলেটা তাকে রিয়েল লাভ করে? তৃপ্তির কথা শুনে জুঁই প্রথমে হতভম্ব হয়ে পড়ে। এই মেয়ে হঠাৎ করে এটা জানতে চাইলো কেন, আর এখনই বা বললো কেন? পরক্ষণেই জুঁইর আবারও মনে হলো, না, ও তো আর ছোট নয়, স্বাভাবিক এটা জিজ্ঞেস করতেই পারে। জুঁই ফুচকা মুখে পুরে হেসে দিয়ে বলল, আরে এটা তো সিম্পল। সিম্পল? কিন্তু কিভাবে? জুঁইয়ের কথা শুনে অবাক হয়ে বলল তৃপ্তি। জুঁই ফুচকার প্লেটটা দুজনের মাঝখানে রেখে বলল, আরে ইয়ার, ধরোই ছেলেটা না বুঝেই মেয়েটার সাথে জোর করে নেশার ঘরে শারীরিক সম্পর্ক করেছে। এখন যদি মেয়েটা বুঝতে চায় ছেলেটা তাকে রিয়েল লাভ করে কিনা, তাহলে মেয়েটার করণীয় হলো ছেলেটার নেশা কেটে যাওয়ার পর আবার ছেলেটার সামনে গিয়ে দাঁড়ানো। এতে যদি ছেলেটা সুস্থ থাকার পরও মেয়েটার গায়ে অন্যরকমভাবে হাত দেয়, মানে বুঝতেই পারছিস আমি কিসের কথা বলছি। ধুর, কাকে কি বলছি, তুই তো এগুলোর কিছুই বুঝিস না। তবুও বলি শোন, যদি ছেলেটা সুস্থ হবার পরেও মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে বুঝতে হবে ওই ছেলে মেয়েটাকে কখনো ভালোবাসেনি, শুধু মেয়েটার শরীরকে ভালোবেসেছে। এসব ভালোবাসাকে আমি হেট করি। থু, এসব ভালোবাসার কপালে আমের কাতারে যারা এমনভাবে মেয়েদের মন নিয়ে খেলা করে, তাদের শারীরিক চাহিদা মেটায়, তারা হলো ধর্ষক। তারা মেয়েগুলোকে ধর্ষণ করছে। কথাগুলো একটানে বলে থামলো জুঁই। তৃপ্তি চুপচাপ শুনছিল কথাগুলো। প্রসঙ্গ পাল্টাতে হবে। তৃপ্তি যা জানার ছিল সে জেনে গেছে, এখন কিছু একটা দিয়ে প্রসঙ্গ পাল্টাতে হবে। তা না হলে জুঁই এখন তাকে উল্টা প্রশ্ন করতে পারে। তৃপ্তি তাড়াতাড়ি জুঁইয়ের প্লেট থেকে একটা ফুচকা মুখে পুরে নিল। জুঁই চোখ গোল গোল করে তৃপ্তির দিকে তাকালো, এরপর দুজনের মাঝখান থেকে নিজের প্লেটটা হাতে নিয়ে বলল, ওরে শালি, আমারই কথা চলে ফাঁসায় আমার ফুচকার প্লেট খালি করার ধান্দা। আমি বুঝে গেছি, যা সর। এই বলে জুঁই অন্যদিকে ঘুরে ফুচকা খাওয়া শুরু করলো। সে আর তার পেছনে মেয়েটির মুচকি হাসি দেখলো না। তৃপ্তি হেসে একটা ফুচকা হাতে নিয়ে মুখে পুরে নিল। আছে জুঁই যা বলেছে সেটাই ট্রাই করবে। যদি নিট্টু তাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে সুস্থ হয়ে নিট্টু তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করবে না। আর যদি সুস্থ হয়েও তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, তাহলে তৃপ্তি চলে যাবে নির্ঝর লাইফ থেকে। নির্ঝর লাইফের সাথে সে তার নিজের লাইফ জড়াবে না। যা হওয়ার তা তো হয়েছে, বাকিটা নষ্ট করবে না তৃপ্তি। বেলা প্রায় 12টা বাজে। পিঠে কেমন জ্বালা অনুভব হতেই ঘুম ভেঙে গেল নিদ্র। গায়ের ওপর থেকে কম্বলটা একটু টেনে সরিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। মাথাটা যেন এখনো ঝিমঝিম করছে। অনেকদিন পর পেটে এমন জিনিস পড়ায় নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয়ে গেছে। মাথাটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বসে রইল কিছু সময় নিদ্র। হঠাৎ নিদ্রর কাল রাতে কিছু মুহূর্ত মনে পড়লো। সাথে সাথে বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়লো সে। এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়ানো। এক পাশে ঘুরে পিঠটা আয়নার দিকে চেয়ে চমকে উঠলো নিদ্র। পিঠে নখের আঁচড়গুলো অসম্ভব ভাবে লাল হয়ে আছে। সামনে ঘুরে দেখতো বুকের মধ্যেও কিছু নখের আঁচড়ের দাগ। অজানা একটা ভয় এসে হানা দিল নিদ্রর মনে। গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে তৃপ্তির রুমে আসলো নিদ্র। পুরো রুমে তৃপ্তিকে খুঁজে কোথাও পেল না সে। নিচে কিচেনে আছে ভেবে দৌড় দিল। সিঁড়ির কাছে আসতে থমকে গেল নিদ্র। তৃপ্তি বাড়ির দরজা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করছে। গায়ে বোরকা দেখে নিদ্র বেশ অবাক হলো। এই সময় তৃপ্তি কোথায় যেতে পারে নিদ্র ভেবে পাচ্ছে না। আর এই মেয়ে একা একা তো কোথাও যায় না। তবে মেয়েটাকে দেখে নিদ্র বেশ করে বুঝে গেছে গত রাতে নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছে সে। সিঁড়ির কাছ থেকে আবারও নিজের রুমে ব্যাক করলো নিদ্র। রুমের দরজা গায়ে সর্বশক্তি দিয়ে ধপ্পড় লাগিয়ে দিল। এরপর 2 হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরলো। নিঃশ্বাস যেন আটকে আসছে নিথর। চিৎকার করতে ইচ্ছা করছে, খুব জোরে চিৎকার করতে ইচ্ছা করছে। বেডের পাশে টেবিলের উপর পানির বোতল দেখে সেখানে এসে পানির বোতলটা হাতে নিল নিথর। বোতলটার মুখটা কোনো রকমে খুলে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। পানি খাওয়ার সময় গলায় কেমন যেন ঝাঁজ লাগলো। নিদ্র পানির বোতলটার দিকে ভালো করে তাকালো। বোতলটা ভালো করে দেখে বুঝলো এটা কাল রাতে সে হাতে করে নিয়ে আসছিল। আর এটাতেও ড্রিঙ্কস মানে মদ মেশানো ছিল।
গায়ের সর্বশক্তি দিয়ে বোতলটাকে দেয়ালে ছুঁড়ে মারলো নিদ্র। এরপর গায়ের শার্ট খুলে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়লো নিদ্র। পুরো শরীর একটা ঝাড়া মেরে উঠতো ঠান্ডা পানিতে পড়তে। নিদ্র যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে শান্ত করতে, কিন্তু নেশা হয়ে উঠেছে। ধীরে ধীরে নেশা ঘিরে ধরেছে তাকে। নিদ্র নিজেকে আর দমিয়ে রাখতে পারছে না। গায়ের সব শক্তি দিয়ে ওয়াশরুমের আয়নায় ঘুষি মারলো সে। আয়নাটা ভেঙে কয়েক টুকরো হয়ে ফ্লোরে পড়লো। হাত কেটে গেছে নিদ্র। শাওয়ারের পানির সাথে রক্ত বের হচ্ছে। এদিকে তৃপ্তি বাড়ির ভিতরে এসে সোজা নিদ্র রুমের সামনে আসলো। দরজাটা লাগানো। তৃপ্তির আর বুঝতে বাকি রইল না যে নিদ্র ঘুম থেকে উঠে গেছে। তবু ক্লিয়ার হতে চায় তৃপ্তি। দরজা বন্ধ থাকলে অন্যরকম ভাবেও দরজা খোলা যায়। নিদ্র শিখিয়ে দিয়েছিল তৃপ্তিকে। দরজাটা খুলে ভেতরে উঠিয়ে দিল তৃপ্তি। না, রুমের ভেতরে কাউকে দেখা যাচ্ছে না, তবে ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। তৃপ্তির আর বুঝতে বাকি রইল না যে নিদ্র ওয়াশরুমে। দরজাটা আবারও লাগিয়ে নিজের রুমে আসলো তৃপ্তি। এরপর নিকাব হিজাব বোরখা খুলে চেঞ্জ করে নিল সে। নিদ্র ওয়াশরুম থেকে বেরোলেই সামনে গিয়ে দাঁড়াবে তৃপ্তি। প্রশ্ন করবে সে নিদ্রকে, দেখবে নিদ্র তার সাথে কি করে। এই ভেবে ফোন হাতে নিয়ে বেডের পাশে বসে রইল তৃপ্তি। এদিকে বেশ অনেকটা সময় সাবান নিয়ে কোনো মতে হাতটা ওয়াশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নিদ্র। নেশা এখনো কাজ করছে, তবে আগের চাইতে একটু কম। শরীরটাকে কিছুটা কন্ট্রোল করতে পারছে, তবে পুরো পারছে না। হাতে টাওয়াল নিয়ে মাথা মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নিদ্র। ভাইয়া, তুমি আমায় রেপ করলা? সদ্য সাবান নিয়ে রুমে আসতেই হঠাৎ কারো এমন কথা পেছনে ফিরে তাকালো নিদ্র। পেছনে মেয়েটির দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো সে। অশ্রু মিশ্রিত নয়নে নিদ্রর দিকে তাকিয়ে আছে তৃপ্তি। নিদ্রকে ভাবান্তক দেখে তৃপ্তি আবারও বলল, ভাইয়া বলো, তুমি আমায় কেন রেপ করলা? বলো না ভাইয়া, চুপ করে থেকো না। তৃপ্তির কোনো কথার উত্তর না দিয়ে নিদ্র আগে নিজে রুমের দরজা লাগালো। তারপর তৃপ্তির কাছে এসে তার দুই হাত তৃপ্তির দুগালে রেখে তৃপ্তির চোখের পানি মুছে দিল। চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে নিদ্রর। নেশা তীব্রতায় রূপ নিচ্ছে। তৃপ্তি আবারও বলে উঠল, তুমি কি আমাকে রেপ করলা ভাইয়া? কেন করলে এটা? তৃপ্তির দিকে একটু ঝুঁকে তৃপ্তির গোলাপি রাঙা ঠোঁট দুটোকে নিজের দখলে করে নেয় নিদ্র। মাথা আবার উল্টো কাজ করা শুরু করে দিয়েছে নিদ্র। মাথার মধ্যে কি চলছে বুঝতে পারছে না সে। তৃপ্তি ঠায় দাঁড়িয়ে দেয়, তার কোনো আর হেলদোল নেই। বুকের ভেতরটা কেঁপে ওঠে। তবে কি সব শেষ? নিদ্র শুধু তার দেহটাকেই ভালোবেসে আসছে এতদিন। নিদ্র তৃপ্তির কোমরে এক হাত রেখে তৃপ্তির শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে নেয়। কিছু সময় পার হবার পর তৃপ্তির ঠোঁট দুটো ছেড়ে দেয় নিদ্র। অতঃপর শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে তৃপ্তিকে নিদ্র। সদ্য শাওয়ার নেওয়া নিদ্র বুকে বিন্দু বিন্দু পানি লেগে থাকা লোমশ বুকে নাক ঢুকিয়ে তৃপ্তিও জড়িয়ে ধরে নিদ্রকে। বলো না ভাইয়া, কাল তুমি কি আমাকে রেপ করেছিলে? কিছুটা জোরালো কণ্ঠে বলল তৃপ্তি। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। এমন বাচ্চা বাচ্চা কথা বলতেই হবে। সে দেখতে চায় নিদ্র কি করে। তৃপ্তির মাথার কেশ কালো চুলে চুমু দিয়ে নিদ্র কিছুটা ঘোর লাগানো কণ্ঠে বলল, কে বলছে তোকে আমি তোকে রেপ করছি? আমার এক ফ্রেন্ড বলেছে, কোনো মেয়ের সাথে যদি জোর করে কোনো ছেলে শারীরিক সম্পর্ক করে, ওটাকে নাকি রেপ মানে ধর্ষণ করা বলে। এটা সত্য। কোনো ছেলে যদি জোর করে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে ওটাকে রেপ বলে। তাহলে তুমি? না, আমি আমার এই পিচ্চিটাকে আদর করছি। ওটাকে আদর বলে? আমি অনেক ব্যথা পেয়েছি না? আমি আমার এই পিচ্চিটাকে ওই সময় এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারিনি। তুই যে আমার কলেজের সাথে মিশে আছিস। তোমার কথার আগাগোড়া কিচ্ছু আমি বুঝতেছি না। তোকে বুঝতে হবে না। এই বলে নিদ্র তৃপ্তিকে কোলে তুলে নিল। এরপর নিজের বেডের উপর এনে শুইয়ে দিল। তৃপ্তি শুধু নিজের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো দিয়ে গল গল করে পানি গড়িয়ে পড়ছে। এদিকে নিদ্র আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তৃপ্তির উপর ঝাঁপিয়ে পড়ে সে। তৃপ্তি দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয়। এটাই হয়তো নিদ্রর সাথে কাটানো তার শেষ মুহূর্ত। আর হয়তো নিদ্র তাকে পাবে না, বা নিদ্রকে তার সামনে সে কখনো আসতে দিবে না। ঘৃণায় গা গুলিয়ে আসছে তৃপ্তির। ইচ্ছা করছে এখন জীবনটা দিয়ে দিতে, কিন্তু সৃষ্টিকর্তা যে আত্মহত্যা মহাপাপ করে দিয়েছে। নিজের শারীরিক চাহিদা মিটিয়ে তৃপ্তির শরীরের ওপর ঢলে পড়ে নিদ্র। তৃপ্তি পাথর হয়ে শুয়ে আছে। এখন আর তার চোখ দিয়ে পানি পড়ছে না। ছাদের দিকে তাকিয়ে আছে সে। এতদিন সে যাকে ভালোবাসতো আজ সে তার আসল রূপ দেখালো। নিদ্র শরীরটাকে নিজের শরীরের উপর থেকে ধাক্কা মেরে একপাশে ফেলে দিল তৃপ্তি। নিদ্র আবারও অচেতন হয়ে ঘুমিয়ে আছে। তৃপ্তি নিজেকে ঠিক করে দৌড়ে নির্ভর রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসলো। এরপর বেডের উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল। এটা আমার সাথে কি হলো?
আমি তো ভেবেছিলাম গত রাতে সে নেশার ঘরে আমার সাথে এমন করেছে, কিন্তু সুস্থ হয়েও সে কেন আমার সাথে এমন করলো? তবে কি সে আমার কাছে আসার কারণ এটাই ছিল? আমার কাছে আসতো শুধু আমার দেহটাকে পাবার লোভে। হে আল্লাহ, এটা কি হলো আমার সাথে? কাঁদতে কাঁদতে বেড থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো তৃপ্তি। থাকবে না আর সেই জঘন্য মানুষটার কাছে। তার সাথে পাতানো স্বপ্নের সংসার করবে না সে। মানুষটাকে বড্ড ভালোবেসে ভুল করেছে সে। কাছেই আসতে দেওয়া উচিত হয়নি মানুষটাকে। সব ভেঙে চলে যাবে আজ সে। প্রথম পর্বের অংশ কিছুটা তুলে ধরা হলো উপরে, কিছুটা আবার বর্তমান থেকে লেখা হয়েছে। কেউ আবার বলবেন না যে বর্তমানের এই লেখাগুলো অতীতে প্রথম পর্বে ছিল না কেন। তাদের বলছি, সব তো আর একেবারে লেখা যায় না, কিছুটা রহস্য তো রাখতে হয়। প্রথম অংশের সমাপ্তি ঘটলো এখানে। রাতে ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। আড়ামোড়া ভেঙে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো নিদ্র। মাথাটা ঘোরাচ্ছে। ডান পাশে মাথা কাত করে তাকালো নিদ্র। বেডের পাশে ছোট টেবিলের উপর একটা ডায়েরি রাখা। অবাক দৃষ্টিতে ডায়েরিটার দিকে তাকালো নিদ্র। হাত বাড়িয়ে ডায়েরিটা হাতে নিল সে। ডায়েরিটা খুলে পড়া শুরু করলো। ডায়েরিতে লেখা, ভেবেছিলাম তোমার সাথে সারাটা জীবন পার করে দেব। 3 বছর ধরে তোমাকে চেয়ে আসছি আমি। ভাবছো 3 বছর কি করে? তাহলে শোনো, 3 বছর আগে যখন আমি বড় আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম, ঠিক তখন তুমি বড় আম্মুর পাশে এসে বসেছিলে। টিভি দেখছিলে তুমি তখন। ফোনের ওপাশ থেকে আমি তোমার ওই খোঁচা খোঁচা চাপ দাড়ি, জোড়া ভ্রু, বাম পাশে সিঁথি করা লম্বা চুল দেখে একটা শক্ট খাই আমি। তাকিয়ে থাকি কিছু সময় তোমার দিকে অপলকে। বড় আম্মু ওখান থেকে উঠে আসতে অনেক বিরক্তি লাগে আমার। বান্ধবীদের কাছে শেয়ার করি বিষয়টা, যে আমার একজনকে ভালো লেগেছে, কিন্তু সে যে তুমি, ওটা ওদের বলিনি। ওরা আমাকে বলে ভালো লাগা মানে আমি ক্রাশ খেয়েছি। হ্যাঁ সত্যি, আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। তোমার ওই হালকা লালচেটে চোখ দুটো আমার ভালো লেগে যায়। স্বপ্ন দেখতে থাকি তোমাকে নিয়ে, প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবতে শুরু করি। তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে আমার। কোনোভাবে এসএসসি পাশ করে ঢাকায় তোমাদের কাছে চলে আসব, এটাই প্ল্যান ছিল আমার। হ্যাঁ, তাই হলো, ঢাকায় চলে আসলাম আমি। আর তুমি কি বুঝলে আমি ক্রাশ বুঝি না? আরে ওটা তো ছিল তোমার কাছে কাছে থাকার আমার একটা প্ল্যান। আমার বান্ধবীরাও ওই দিন কিছু বুঝে উঠতে পারেনি আমার ব্যবহারে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই পৃথিবীতে লেখাপড়া করা কোনো মেয়ে বা ছেলে এমন বোকা হয়? তোমার একটু মনে হয়নি আমি একটু বেশি তোমার সাথে বাচ্চামো করেছি? একবার ভেবে দেখো তো আমার বাচ্চামো ব্যবহারগুলো। ধীরে ধীরে তোমাকে আমার কাছে আসতে দেওয়া, ধীরে ধীরে তোমার সাথে জড়িয়ে যাওয়া। একবার ভাবো তো সব কিছু। জানো, ঢাকায় আসার পর প্রথম যেদিন কলেজে ভর্তি হতে গিয়েছিলাম, বৃষ্টি নামের ওই আপুটার কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু পরক্ষণে তুমি যখন আপুটাকে চড় মারলে, একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার মনে। ভেবেই নিয়েছিলাম তুমি আমার শেষ জীবনের সেই আশ্রয়, যাকে বেছে আমি ঠিক করেছি। এবং তুমি সে প্রমাণও করে দিয়েছিলে যখন ওই বৃষ্টি আপুটা আমাকে মারার জন্য লোক ভাড়া করেছিল। একটা ছেলে তবুও আমার হাতে ছুরি গেঁথে দেয়। সুস্থ হওয়া পর্যন্ত তুমি আমাকে সাপোর্ট করেছো। এই অসুস্থতার মাঝে আমি জানতে পারি আমি তোমার লাইফে দ্বিতীয় ভালোবাসা। রোজিনা নামের একজন আপু তোমার লাইফের প্রথম ভালোবাসা ছিল। জানো, খুব কষ্ট হয়েছিল তোমার মুখে রোজিনা নামের আপুটার প্রতি ভালোবাসার কথা শুনে। দরজার পাশে দাঁড়িয়ে সবই শুনছিলাম আমি, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আমার ছায়া দেখে ফেলো। তুমি কিছু বুঝে ওঠার আগে আমি রুমে ঢুকে পড়ি। তুমি রুম থেকে বেরিয়ে চেক করেছিলে আমি রুমে আছি কিনা। জানি তুমি আমাকে সজাগ দেখলে সন্দেহ করবে, তাই তো বেডের উপর শুয়ে পড়ে ঘুমানোর নাটক করি। কিছুক্ষণ পর নীলাপু আসে, আর বড় আম্মু নীলাপুকে সন্দেহ করে। আচ্ছা, ওসব বাদ দাও, এই তো কিছুদিন আগের কথা। লিয়া আপু যখন দেশে আসে আমি বুঝতে পারি না কিছু, কিন্তু একদিন পানি খাওয়ার জন্য নিচে নামছিলাম, তখনই বড় আম্মু আর বড় আব্বুর কিছু কথা কানে আসে। সব শুনে আমি বুঝতে পারি লিয়াপুর সাথে 2 বছর আগে তোমার বিয়ে ঠিক করে রেখেছে বড় আম্মু আর বড় আব্বু। খুব কষ্ট হচ্ছিল
আমার কথাগুলো শুনে পানি খাওয়া বাদ দিয়ে দৌড়ে নিজের রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করেছি অনেকটা সময়। কিন্তু সকালে সেই সবার সাথে হাসি খুশি থাকতে হতো। ভেতরে দাও দাও করে জ্বালা আগুন বাইরে প্রকাশ করতে পারিনি আমি। কিন্তু শেষে লিয়া আপু বিয়েটা ভেঙে দেয়। তুমি নাকি তাকে বলেছিলে আমাকে ভালোবাসো, তাই সে বিয়েটা ভেঙে দিয়েছে। হয়তো তুমি এইটাই জানো না যে লিয়া আপুর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়েটা ভেঙে লিয়া আপু অনেক কান্না করেছিল। যেদিন তিনি চলে যাবেন তার আগের দিন রাতে আমি তার রুমে গিয়েছিলাম। উনি আমাকে একটা লাল টুকটুকে লেহেঙ্গা দিয়েছেন, যেটা উনি লন্ডন থেকে বিয়ের জন্য কিনে এনেছিলেন। লিয়া আপু যখন দেশ ছেড়ে চলে যায় ঠিক তার 3 দিন পরই আমি রাতে পানি খাওয়ার জন্য যাচ্ছিলাম নিচে। তখনই আমি শুনতে পাই বড় আম্মু বলেছে তোমার আমার বিয়ের কথা। লজ্জায় আর পানি খাওয়া হয়ে ওঠে না। নিজের রুমে ফিরে আসি আবার। সেই দিন খুশির সীমা যেন আকাশ ছুঁয়ে গেছে আমার। অনেক কিছুর পর তোমাকে পাওয়া হবে আমার ভেবে খুশিতে রুমের ভিতরে লাফিয়ে উঠেছি কিছুক্ষণ সময়। প্রথম আমার বেস্ট ফ্রেন্ড মিম, তারপর আমার মামাতো ভাই নীরব ভাইয়া, এরপর বৃষ্টি আপু, শেষে লিয়া আপু। এত দূর পথ অতিক্রম করে তোমাকে আমি পাবো, সেই খুশিতে রুমের ভিতরে অনেক লাফালাফি করছি আমি। রোজিনা আপুর কথা বাদ দিলাম, কারণ উনি আমার অজানা ছিলেন। হয়তো আরও অনেক কিছুই আমার অজানা। এসব বাদ, আসল কথায় আমি। সব কিছু শেষ হবার পর বড় আম্মুরা দেশের বাইরে যাবে বলে আমার তখন অভিমান হয়ে ওঠে। আমাদের বিয়েটা হবার পরে গেলে কি হতো, সবাই মিলে সিঙ্গাপুরে ঘুরতে যেতাম। কিন্তু ওই যে বলে না, ভাগ্য কিছু পরীক্ষার জন্য রেখে যায়, আমার সাথেও তাই হলো। তোমাকে দূরে দূরে রাখার চেষ্টা করতে শুরু করেছি, আর তুমি গত রাতে নেশা করে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ো। বিশ্বাস করো, জীবনটা দিয়ে দিতে ইচ্ছে করছে। সব কিছুর হাতের কাছে গুছিয়ে এনে এক মুহূর্তে সব ফসকে বেরিয়ে গেল। বেরিয়ে আসলো তোমার আসল রূপ। আজ সকালে জুইয়ের সাথে একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম। কথায় কথায় জুইকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো ছেলে নিজের অজান্তে কোনো মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলে মেয়েটা বুঝবে কি করে ছেলেটা তাকে সত্যি ভালোবাসে কি না? জানো জুই কি বলেছে আমার কথা শুনে? বলেছে ছেলেটা সুস্থ হবার পর মেয়েটা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ানো উচিত। এতে যদি ছেলেটা মেয়েটার উপর আবার ঝাঁপিয়ে পড়ে তাহলে বুঝতে হবে ছেলেটা মেয়েটাকে কখনোই ভালোবাসেনি, শুধু মেয়েটার শরীরকে ভালোবেসেছে। ওর কথা মতো আমি বাড়িতে এসে তোমার সামনে বাচ্চা ভাব নিয়ে দাঁড়াই, যেন আমি কিচ্ছু বুঝি না এমনভাবে তোমাকে প্রশ্ন করি। কিন্তু তুমি কি করলে? আমার উপর ঝাঁপিয়ে পড়লে। ঘৃণা হচ্ছে আমার নিজের উপর, কেন আমি তোমাকে ভালোবাসতে গেলাম। ভেবেছিলাম গতকাল রাতে নেশার ঘোরের মধ্যে আমার সাথে এমন করেছো, সুস্থ হয়ে তুমি ঠিক হয়ে যাবে, আমার কাছে এসে মাপ চাইবে, নতজানু হয়ে বলবে কিউটি আমার ভুল হয়েছে, আমি নিজের মধ্যে ছিলাম না, আমাকে এবারের মতো মাফ করে দে। আমি তোমার কথা শুনে তোমাকে জড়িয়ে ধরবো, কিন্তু তুমি কি করলে? আমার উপর ঝাঁপিয়ে পড়লে। চলে যাচ্ছি তোমার লাইফ থেকে, আর ফিরবো না তোমার লাইফে। খবরদার আমার কাছে আর আসার চেষ্টা করবে না, তাহলে আমি সুইসাইড মহাপাপ এটা ভুলে যাব, নিজেকে শেষ করে দিব আমি। বড় আব্বুর গাড়িটা নিয়ে গেলাম। গ্রামে গিয়ে আব্বুকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দেব। শেষবারের মতো বলছি, আর আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না, তাহলে এই পরিণাম ভালো হবে না। তুমি যতক্ষণে এই ডায়েরিটা লেখাগুলো পড়বে ততক্ষণে হয়তো আমি ঢাকা শহর থেকে বেরিয়ে পড়ব। ঘুম ভাঙতে তোমার বেশি দেরি হবে না আশা করছি। ফোনটা দিয়ে গেলাম। আবার ভেবো না এটা তুমি দিয়েছো বলে নিয়ে গেছি। এই ফোনের দাম তোমার বেডের পাশে রাখা আছে। ইতি, তোমার না পাওয়া ভালোবাসা তৃপ্তি। লেখাগুলো পড়ছিল আর চোখের পানি ফেলছিল নিত্র। ডায়েরিটা অফ করে দৌড়ে নিজ রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমে আসলো। পুরো রুম ফাঁকা, কাবাডে কোনো জামা কাপড় নেই, ড্রেসিং টেবিলে কোনো কসমেটিক্স নেই। বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে আসলো নিত্র। গাড়ি নেই। দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারলো বেলা 3টা বাজে বাড়ি থেকে বেরিয়ে গেছে তৃপ্তি। এখন বাজে প্রায় 11টা। তাহলে এতক্ষণে নিজ বাড়ির কাছে পৌঁছে গেছে তৃপ্তি। পেছনে ঘুরে বাড়ির ভিতরে এসে রুমে চলে আসলো নিত্র। এরপর একটা কাগজে লেখা শুরু করলো। কাগজে লেখা, তুমি পাকনা ছিলে, আর আমি ভেবেছিলাম তুমি কাঁচা বাচ্চা, ঠিক নিষ্পাপ একটা শিশু। কি অভিনয়টাই না করলে, নিখুঁত অভিনয়। একটু বুঝতে পারিনি আমি তোমার এটা অভিনয় ছিল, তবু আমাকে না বুঝিয়ে চলে গেলে যান। এটা বোঝার চেষ্টা করলে না
আমি এখনো সুস্থ আছি কিনা। ঘুম থেকে ওঠার পর গত রাতের কথা ভেবে পাগল লাগছিল। না বলছি কাল রাতে রান্না পানি আবার খেয়ে ফেলেছে। বুঝতে পারিনি ওই সময় তুমি আবার এসে আমার সামনে দাঁড়াবে। দরজা তো লাগানো ছিল, কি করে ভিতরে এলে আমি বুঝতে পারছি না। হয়তো তুমি সিকিউরিটি লক খুলে ভিতরে আসছো। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ঠিক আছে, যাও। এই নিদ্র আর তোমার সামনে কি দাঁড়াবে না। ভালোবাসি তোমায়। তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। অপরাধ তো আমি করেছি, তাই শাস্তি তো আমারই প্রাপ্য। ঠিক করছো তুমি, আমি একটা ঠিক করব। সবাইকে ছেড়ে চলে যাব। ও যে তুমি বললে সুইসাইড মহাপাপ, আমি ওটা করব না। তবে চলে যাব তোমাদের সবাই ছেড়ে নতুন কোনো শহরে, যেখানে আমাকে কেউ চিনবে না। তুমি হয়তো একসময় সব জানতে পারবে, কিন্তু তখন আর আমাকে পাবে না। আমি থাকবো কোনো এক শহরের কোনো এক কোনায়। রোজিনাকে হারিয়ে যতটা না পাগল হয়েছে, তার থেকে এখন বেশি নিজেকে পাগল লাগছে। অসহায় মনে হচ্ছে নিজেকে, কিন্তু ভয় নেই, আমি শক্ত আছি এখনো। এই যে দেখো, লেখাগুলো লিখতে আমার কেমন হাত কাঁপছে, তবুও লিখছি শুধু তোমার জন্য। ভালো থেকো। আমার ভুলটা জানার পর কষ্ট পেও না। এতে তোমাকে না বোঝা তোমার মনের মানুষ। কাগজে লেখাগুলো লিখে টেবিলের উপর রেখে দিল মিত্র। এরপর আরো একটা কাগজে কিছু লিখে টেবিলের উপর রাখলো। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গায়ে কালো শার্ট, পরনে কালো প্যান্ট, পায়ে সাদা শুজ পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো মিত্র। গেটের দারোয়ান নিত্রকে দেখে বলে উঠলো। কোথায় যাচ্ছেন স্যার? মিত্র সামনের দিকে উদাস নয়নে তাকিয়ে বলে উঠলো। কোনো অজানা গন্তব্যে চাচা, একটু সুখের আশায়। বাড়িটার দিকে তাকিয়ে খেয়াল রাখবেন। মম পাপা না আসা পর্যন্ত একটু ভালো করে খেয়াল রাখবেন। আসছে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো মিত্র। দারোয়ান নিদ্রর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিদ্র তার চোখের সামনে একটা রিকশায় উঠে চলে গেল। দারোয়ান ভেবে নিল নিদ্র হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে, কদিন পর চলে আসবে। রাত প্রায় 12টা বাজে। চেয়ারম্যান বাড়ির গেটের কাছে এসে গাড়ি দাঁড় করালো তৃপ্তি। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে তার। কান্না করতে করতে সারা রাস্তা ড্রাইভ করেছে। গাড়ির হর্নের শব্দ পেয়ে ধরপড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল গেটের দারোয়ান আলম। চোখ দুটো সবে বুঝে আসছিল ওনার। গেটের ছোট একটা ফুটো দিয়ে বাইরে তাকালেন তিনি। গাড়ির ভেতরে তৃপ্তিকে দেখে তিনি বেশ অবাক হলেন। তাড়াতাড়ি গেট খুলে দিল আলম। তৃপ্তি গাড়ি ড্রাইভ করে ভেতরে এনে পার্ক করলো। এরপর মুখে নিকাব পরে গাড়ি থেকে নেমে এলো। গাড়ি থেকে নামতে আলম বলে উঠলো। কেমন আছো মামুনি? তৃপ্তি আলমের কথা শুনে মুখে হাসি আনার চেষ্টা করে বলল। ভালো আমি চাচা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু মামুনি আর কাউকে দেখছি না যে। তুমি একা এত রাতে কি করে এসেছো? তৃপ্তি এবার কি বলবে বুঝতে পারছে না। সে বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলল। গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে আনুন চাচা, আমি বাড়ির ভিতরে যাচ্ছি। এই বলে তৃপ্তি আলমের সামনে থেকে সরে বাড়ির দরজার দিকে হাঁটা ধরলো। আলম তৃপ্তির দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ছাড়লো। এরপর গাড়ি থেকে ব্যাগপত্র নামালেন। এদিকে তৃপ্তি বাড়ির কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। বাধ্য হয়ে বজলুরের ফোনে কল করলো তৃপ্তি। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো বজলুর। তাড়াতাড়ি নিচে আসো আব্বু, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। বজলুর চমকে শোয়া থেকে উঠে বসলো। চোখ দুটো বাঁ হাত দিয়ে ঢোলে ফোনের স্ক্রিনে তাকালেন তিনি। তৃপ্তির নাম্বার দেখে তিনি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। তিনি ফোন হাতে নিয়েই বেড থেকে নেমে নিচ তলায় দরজার সামনে আসলেন। এরপর দরজা খুলে দিলেন। অমনি তৃপ্তি বজলুরকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। বজলুর থতমত খেয়ে গেলেন। তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বজলুর এলোমেলো চোখে বাহিরে তাকিয়ে বলে উঠলো। কি হয়েছে আম্মু? এত রাতে তুমি কোথা থেকে আসলে? আর কাউকে দেখছি না যে। বজলুরের কথা শুনে তৃপ্তি নিজেকে শক্ত করার চেষ্টা করলো, কিন্তু গা ভেঙে যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কান্না ভেজা কণ্ঠে তৃপ্তি বলে উঠলো। আমার কলেজ তো বন্ধ, তাই তোমাদের দেখতে চলে এলাম। আর তুমি তো জানো আমি এখন গাড়ি ড্রাইভ করতে পারি, তাই আমি একাই গাড়ি ড্রাইভ করে চলে আসলাম তোমাদের সারপ্রাইজ দিতে। নিত্র ভাই আসতে চেয়েছিল, কিন্তু ভাইয়া চলে আসলে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। বড় আম্মু আর বড় আব্বু তো সিঙ্গাপুরে গেছে, জানোই তো, তাই আমি নিত্র ভাইয়াকে আসতে নিষেধ করেছি। তৃপ্তির কথা শুনে বজলুর মেয়ের উপর একটু রাগ হলো। এত রাতে একা আসলো, যদি পথে কোনো বিপদ হতো তখন কি হতো? বজলুর কিছুটা রাগ নিয়ে বলল। তোমার রাত করে আসা ঠিক হয়নি। তৃপ্তি বজলুরকে ছেড়ে দাঁড়িয়ে বলল। রাগ করো না আব্বু, একা একা মানুষের পথ চলতে হয়। আমরা পৃথিবীতে আসছি একা, যাবো একা, তাহলে এত ভয় কিসের? তৃপ্তির কথা শুনে বজলুর বেশ অবাক হলেন। বজলুর আবারও রাগ দেখিয়ে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তৃপ্তি থামিয়ে দিয়ে বলল। আমার ভালো লাগছে না আব্বু,
এতটা পথ ড্রাইভ করে আসছি, ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেওয়া দরকার। তৃপ্তির কথা শুনে বজলুর চুপ হয়ে গেল। তৃপ্তি মাথা নিচু করে বলল, আম্মু কোথায় আব্বু? ঘুমিয়ে পড়েছে। যাও তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। আমি নিদ্রকে কল করে বলে দিচ্ছি তুমি বাসায় ঠিকমতো আসছো। না আব্বু, আমি ভাইয়াকে কল করে বলে দিচ্ছি। তুমি বরং দরজা লাগিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে না হয় আম্মুর সাথে আমি দেখা করব। আম্মুকে একেবারে চমকে দেব, তোমার মতো। বজলুরের কথাটা শুনে চট করে তৃপ্তি বলল। বজলুর মেয়ের শেষের কথা শুনে হেসে ফেলল। তৃপ্তি বজলুরের পাশ কাটিয়ে দোতলায় নিজের রুমে চলে আসলো। রুমের ভেতরটা বেশ অন্ধকার। বাম পাশে হাত বাড়িয়ে রুমের লাইট জ্বালিয়ে রুমটা আলোকিত করলো তৃপ্তি। পুরো রুমে চোখ বুলিয়ে রুমটা পর্যবেক্ষণ করে নিল। সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখায় রুমটা। তৃপ্তি বেডের পাশে এসে বসলো। এরপর স্ত্রীর নয়নে মেঝেতে তাকিয়ে রইল। বজলুর আলমকে নিয়ে তৃপ্তির ব্যাগপত্র তৃপ্তির রুমে নিয়ে আসলো। রুমে বজলুরের আগমন ঘটতেই তৃপ্তি বজলুরের দিকে তাকালো। বজলুর হাতের লাগেজ রুমের ভিতর রেখে দাঁড়িয়ে বলল, এত ব্যাগপত্র নিয়ে আসলি যে আম্মু? একেবারে চলে আসছো নাকি? এই নিয়ে কাল সকালে কথা বলবো আব্বু। এখন প্লিজ আমাকে রেস্ট নিতে দাও। বজলুরের কথা শুনে বলে উঠল তৃপ্তি। বজলুর আর কিছুই বললেন না। মেয়ের ব্যবহারে বেশ পরিবর্তন লক্ষ্য করছেন তিনি। আগে সেই বাচ্চা স্বভাবের তৃপ্তিকে আর এখন এই তৃপ্তিকে কিছুতেই এক করে মেলাতে পারছেন না বজলুর। তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিচতলায় আসলো বজলুর। গেটের দারোয়ান আলম আবারও গেটের কাছে এসে বসে পড়ল। এই শীতের মধ্যেও তিনি গেটের পাশে ছোট ছাউনির নিচ থেকে সরেন না। বজলুর বাড়িতে চলে যেতে বললে তিনি অভ্যাস আছে বলে শীতের মধ্যে বসে থাকেন। বাড়ির দরজা লাগিয়ে নিজ রুমে এসে বজলুর আবারও শুয়ে পড়ল। মাথার ভেতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আবারও ঘুমিয়ে পড়লেন। এদিকে তৃপ্তি ওয়াশরুমে এসে শাওয়ার নেওয়া শুরু করলো। ঠান্ডা পানি শরীরে পড়তে শরীরটা কাঁটা দিয়ে উঠলো, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে চোখের পানি ফেলছে আর শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে সিএনজি থেকে নেমে দাঁড়ালো নিদ্র। এরপর ভাড়া মিটিয়ে স্টেশনের ভিতরে আসলো। সিটের কাছ থেকে জানা গেল একটা ট্রেন ৮ ঘন্টা পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। নিদ্র টিকিট কেনে সেই ট্রেনে উঠে। এরপর নির্দিষ্ট সিটে গিয়ে কাঁধের ব্যাগটা পাশে রেখে সিটে বসে হেলান দিল। চোখ দুটো বুঝে এক করে অতীতে চলে গেল সে। হান মনে বলে উঠলো, তোর মতো করে কেউ আমাকে বোঝে না রে রোজিনা। আমার ভুলটা সে খুঁজে বের করার চেষ্টা করেনি, একটু সময় দেয়নি বোঝানোর। তোকে হারিয়ে ওকে পেয়েছি। ভেবেছিলাম তোর জায়গা কাউকে দেব না, কিন্তু দেখ এই মেয়েটা ধীরে ধীরে আমাতে মিশে ঠিকই তোর জায়গা দখল করে নিয়েছে, এবং তোর থেকে বেশি জায়গা দখল নিয়েছে। আমার সাথে প্রতিবার এমন কেন হয় বলতে পারবি? আমি যাদের চাই তাই আমার থেকে কোনো না কোনোভাবে দূরে চলে যায়। এই যে হ্যালো মিস্টার, কই হারালেন? ব্যাগটা সরান, আমি বসবো। নিদ্রর ভাবনার মাঝে একটা মেয়ে কণ্ঠ কানে এলো। অচেনা কণ্ঠওয়ালী মেয়েকে দেখার জন্য চোখ খুললো নিদ্র। মেয়েটা নিদ্রর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সামনে তাকিয়ে নিদ্র দেখলো তার সামনের সিটে দুটো ছেলে আর একটা মেয়ে বসা। নিদ্র নিজের সিট দেখলো, একটা ছেলে বসা আর মাঝখানে তার ব্যাগ। নিদ্র টান মেরে ব্যাগটা হাতে নিয়ে কোলে চেপে নিল। মেয়েটা ধপ করে সিটে বসে পড়লো। নিদ্র ট্রেনের জানালা দিয়ে বাহিরে তাকালো। স্টেশনে অনেক যাত্রী দেখা যাচ্ছে এখনো। ডিসেম্বর মাস চলছে, ফলে সবাই কাজের ছুটি পেয়ে নিজেদের বাড়ি যাওয়ার জন্য ছোটাছুটি করছে। নিদ্র আবারও সিটে হেলান দিয়ে চোখ বুঝে নিল। বাহির থেকে জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। নিদ্রর বেশ ভালো লাগছে। নিদ্রর পাশের সিটের মেয়েটি তার ব্যাচের একটা ছেলেকে বলে উঠল, ওই সৈকত, জানলাগুলা লাগিয়ে দে। কি ঠান্ডা আসছে বাবা, এখনই তো ঠান্ডা লাগছে, আর না জানি ট্রেন ছুটলে কত ঠান্ডা লাগবে। মেয়েটির কথা শুনে সৈকত তার পাশের জানালা লাগিয়ে দিল, কিন্তু নিদ্র পাশের জানালা লাগানোর সাহস হলো না। মেয়েটি সৈকতের দিকে তাকিয়ে বলল, কিরে, এটা লাগালি না কেন? ওইটা দিয়ে তো ঠান্ডা বেশি আসছে। তোর পাশেরটা তো তুই লাগিয়ে দিয়েছিস, আবার আমাদের পাশেরটাও লাগিয়ে দে। দেখ ঝুমু, উনি যদি... আরে ভাই, এত ভর্নিতা বাদ দে। উনি চোখ বুজে আছেন, দেখতে পাচ্ছিস না? নিশ্চয়ই ঘুম চলে এসেছে ওনার। তুই জানালা লাগিয়ে দে। এই শীতের মধ্যে জানলা খোলা রেখে আমি ট্রাভেল করতে পারবো না ভাই। তোদের বলেছিলাম এখন যাওয়ার দরকার নেই, কিন্তু তোরা শুনলি না আমার কথা। বলেছিলাম এই কন্ট্যাক্ট আমাদের নেওয়া দরকার নেই, সি গ্রুপকে দিয়ে দে। শীতের মধ্যে আমি ফটো তুলতে যেতে পারবো না, আমার কথা কানে যায় না।
অনেক মজা হবে, অনেক আনন্দ করব। শীতের মধ্যে আমার একটুকু ভালো লাগে না। শীতকাল শুধু লেপের নিচে শুয়ে থাকার জন্য, কাজ করার জন্য না। এখন আমি কত সুন্দর লেপের নিচে শুয়ে থাকতাম। হোয়াট আই ফিলিংস, উফ। একদমে কথাগুলো বলে সামনে তাকালো ঝুমু। সে দেখলো সবাই কানে হাত দিয়ে চোখ বুজে আছে। ডান পাশে মাথা ঘুরিয়ে নিদ্রার দিকে তাকালো ঝুমু। নিদ্র স্থির চোখে তাকিয়ে আছে ঝুমুর দিকে। ঝুমু তাড়াতাড়ি নিদ্রার থেকে চোখ সরিয়ে নিল। সে বুঝতে পারলো আবারও সে বেশি পটর পটর করে ফেলেছে। নিদ্র হাত বাড়িয়ে জানালা লাগিয়ে নিল। সাধারণ জানালার জন্য এত কথা বললো এই মেয়ে। নিদ্র দ্বিতীয়বার আর এই মেয়ের এত বড় বক্তব্য শুনতে চায় না। চোখ দুটো বুঝে ব্যাগটা জড়িয়ে ধরে বসে রইল নিদ্র। কিছুক্ষণ পর ট্রেন হর্ন বাজিয়ে ছুটলো তার গন্তব্যে। নিদ্র চুপচাপ বসে রইল। সামনের সিটে তিনজন একে অপরের গায়ে পড়ে ঘুমিয়ে গেল। হঠাৎ নিদ্র তার কাঁধে কারো মাথা স্পর্শ পেল। মাথাটা ভারী হয়ে নিদ্রর পিঠে চাপালো। ট্রেনের লাইট গুলো অফ হয়ে গেছে। নিদ্র বুঝতে পারলো তার পাশে বসা মেয়েটা তার কাঁধে মাথা রেখেছে। মেয়েটা ঘুমে বিভোর হয়ে গেছে। নিদ্র তার কাঁধ থেকে ঝুমুর মাথা সরিয়ে ঝুমুর বাম পাশে বসা ছেলেটার কাঁধে দিয়ে দিল। এরপর নিদ্র ঠিক হয়ে বসে চোখ বুঝে নিল। কিছু সময় পর সে ঘুমিয়ে গেল। সকাল 6টা বাজে। কপালে কারো ছোঁয়া পেয়ে পিটপিট করে চোখ খুললো তৃপ্তি। সালমাকে দেখে তৃপ্তি চমকালো। সালমা তৃপ্তির মুখের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তৃপ্তি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো। সালমা মেয়েকে নিজের কাছে টেনে এনে বুকের সাথে চেপে জড়িয়ে ধরে মৃদু স্বরে হেসে উঠে বললেন, খুব বড় হয়ে গেছে দেখছি। একা একা এত দূরে কেউ আসে? পথে যদি কোনো বিপদ হতো? আমার তো শুনেই ভয়ে গা রি করে উঠেছিল। তৃপ্তি সালমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, তোমাদের চমকে দেওয়ার জন্য আসলাম। আমাকে দেখে চমকাওনি তুমি আম্মু? চমকায় নামে। তোর আব্বু যখন বলল তোর কথা, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। কিন্তু তোর রুমে এসে যখন তোরে শুয়ে থাকতে দেখলাম, তখন নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না। আমার মেয়েটা এত বড় হয়ে গেছে আমি ভাবতেও পারছি না। কোথাও গেলে যে মেয়ে আমার হাত ছাড়তো না, আর আজ আমার সেই মেয়ে ঢাকা থেকে এত দূর গাড়ি ড্রাইভ করে আসছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সালমার কথা শুনে তৃপ্তি হাসলো। এরপর তৃপ্তি সালমাকে ছেড়ে সোজা হয়ে বসে বলল, আমি এখন আর কাউকে ভয় পাই না আম্মু। আমার অনেক সাহস হয়ে গেছে। সালমা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তা তো দেখতেই পারছি। আমি আর ঢাকা যাব না আম্মু। ঢাকা আমার ভালো লাগে না। এতদিন তোমাদের ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। আমি এখন থেকে এখানে থাকবো, ঢাকা আর যাব না। তৃপ্তির কথা শুনে সালমা চমকালো। মেয়ে তো নিজে ইচ্ছে ঢাকা গিয়েছে আর ওখানে খুব খুশি ছিল। তিনি নিজে চোখে দেখে আসছেন, কিন্তু এখন কি হলো? সালমা একটু সময় ভেবে বললেন, নীলার তো বিয়ে হয়ে গেছে, এখন আর দুষ্টুমি করতে পারো না, তাই ভালো লাগছে না। ঠিক আছে, তোর আর ঢাকায় যাওয়ার দরকার নেই। আমারও তোকে ছাড়া ভালো লাগছিল না। সারাক্ষণ টেনশনে থাকি তোকে নিয়ে। উফ আম্মু, খিদে পেয়েছে। কাল রাতে কিচ্ছু খাওয়া হয়নি। আরে আমি তো ভুলেই গেছি, তোর আব্বু বলেছিল কাল রাতে তুই কিছু খাসনি। আমি নিচে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। সালমা দ্রুত পায়ে তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল। মেয়ে তার অনেকদিন পর বাড়িতে আসছে, মেয়েকে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। ওখানে কি খেয়েছে না খেয়েছে কে জানে। তৃপ্তি সালমার যাওয়ার পানি তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর বাম হাত দিয়ে চোখের কোণে আসা পানি মুছে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে তৃপ্তি রুমে এসে দেখলো তার পিচ্ছি ছোট ভাই তার বেডের ওপর বসে আছে। তৃপ্তিকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে সজীব দৌড়ে তৃপ্তিকে গিয়ে জড়িয়ে ধরলো। তৃপ্তিও ভাইকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। কেমন আছো? তৃপ্তি সজীবের কপালে চুমু খেয়ে বলল, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দুই ভাই বোন পটর পটর করতে করতে নিচের তলায় নামছে। তৃপ্তি সজীবকে কোলে নিয়ে দুষ্টুমি করতে করতে নামছে। সজীব খিলখিল করে হাসছে তৃপ্তির কথা শুনে। তৃপ্তিও সজীবের কথা শুনে হাসছে। ডাইনিং টেবিলে গিয়ে বসলো তৃপ্তি আর সজীব। বজলুর নিজ রুমে এখনো ঘুমাচ্ছে। ভোরে নামাজ পড়তে উঠেছিলেন তিনি। তখনই সালমাকে সব বলেন। সালমা তৃপ্তির অসময়ের আগমনে থমকায়। মেয়েকে দেখতে রুমে ছুটে বেরিয়ে আসেন। ভোর থেকে তৃপ্তির রুমে ছিল সালমা, একটুও বের হয়নি। সমস্ত কাজ ফেলে মেয়ের পাশে বসেছিল এতটা সময়। ট্রেন থেকে নেমে দাঁড়ালো নিদ্র। এরপর স্টেশন থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গেল। অনেক টেবিলে দুই একজন করে বসা। সকালে নাস্তা ছাড়ছে সবাই।
কোনার একটা টেবিল খালি দেখলো নিদ্র। দেরি না করে সেখানে গিয়ে বসলো। এমন সময় এক ব্যাচ লোক ঢুকলো রেস্টুরেন্টে। নিদ্র সেদিকে তাকিয়ে বিরক্ত হলো। এই ঝুমু নামের মেয়েটাকে একদম সহ্য হচ্ছে না। কাল রাতে তো জ্বালিয়েছে, তার উপর সকালে চিৎকার চেঁচামেচি করে ট্রেনে বউকে মাথায় তুলেছে। নিদ্রের ভাবনার মাঝে সেই ব্যাচের কিছু ছেলে এসে বসলো নিদ্রর টেবিলে। নিদ্র কিছু বললো না। সে যা অর্ডার করেছিল সেগুলো খেতে লাগলো। সৈকত নামের ছেলেটা নিদ্রকে দেখে বলে উঠলো, আরে ব্রো, আপনি? সৈকতের কথা শুনে নিদ্র তাকালো সৈকতের দিকে। সৈকত আবারও বলে উঠলো, এখানে কি কোনো কাজে আসছেন ব্রো? না মানে ট্রেন থেকে নেমে তো সবাই বাড়িতে যায়, আর আপনি রেস্টুরেন্টে, তাই এমনি জিজ্ঞাসা করলাম। কিছুদিনের জন্য ঘুরতে আসছি। মানে বুঝলাম না, আপনি এর আগে আর আসেনি চট্টগ্রামে? নিদ্রর কথা শুনে সৈকতের পাশে বসে হাবিব বলল। নিদ্র হাবিবের দিকে তাকিয়ে বলল, না, এটা আমার ফার্স্ট ঢাকা থেকে কোথাও ঘুরতে আসা। নিদ্রর কথা শুনে সবাই একে অপরের মুখ দেখা দেখি করলো। নিদ্রর পাশে বসা অপূর্ব ছেলেটা নিদ্রকে সোজা অফার দিয়ে বসলো। ব্রো, আপনি যেহেতু একা আর আমাদেরও একজনকে দরকার, সেহেতু আপনি আমাদের সাথে চলুন। সবাই একসাথে ঘোরাফেরা করব, আনন্দ করব। অপূর্বর কথা শুনে নিদ্র কি বলবে বুঝতে পারছে না। নিদ্র নিজ খাওয়ায় মন দিল। পাশ থেকে সবাই নিদ্রর উত্তরের অপেক্ষা করতে লাগলো। নিদ্র কিছু সময় নিজের মধ্যে ভেবে বলল, কতদিন তোমরা চট্টগ্রামে থাকবে? তা ঠিক জানা নেই, মানে এই 1 বছর আমাদের কোনো ছুটি নেই। এখন চট্টগ্রামে আসছি, এরপর চলে যাব কুমিল্লা, রাঙামাটি, এরপর বান্দরবান, এরকম করে এখন থেকে ওখানে আর ওখান থেকে আরেকখানে, এভাবেই পুরো বছর কেটে যাবে। আমাদের সাথে একজন আসেনি, মানে ও নতুন বিয়ে করছে তো তাই। আপনি যদি কিছু সময়ের জন্য আমাদের সাথে থাকতেন তাহলে ভালো হতো। ভয় পাবেন না, আপনার 1 টাকাও লাগবে না, যা যাবে সব কোম্পানি থেকে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনাকে বেতনও দিয়ে দিতে পারি। অপূর্বের বক্তব্য শুনে নিদ্র ভাবনার মাঝে পড়লো। তবে ভালোই হলো, একা একা ঘোরার চেয়ে ব্যাচ নিয়ে ঘোরাই ভালো। নিদ্র রাজি হয়ে গেল। তবে পাশের টেবিলে বসে দেখা ঝুমু সবই শুনছিল। নিদ্রকে ব্যাচের মধ্যে নেওয়ার রাগ হলো। তবে অপূর্বর কথার উপরে কিছু বলতে পারবে না, কারণ অপূর্ব হলো গ্রুপের ব্যাচ লিডার। রেস্টুরেন্ট থেকে খেয়ে নিদ্র এই গ্রুপের সাথেই রওনা দিল। রেস্টুরেন্টে খাওয়ার টাকা নিদ্রর হাতে দিতে হয়নি, গ্রুপ থেকে দিয়েছে। একটা সিএনজিতে নিদ্র, সৈকত, অপূর্ব, হাবিব আরো 2জন ছেলে উঠলো। সিএনজিতে ওঠার পর নিদ্র মূলত এখানে কেন এলো সব শুনতে লাগলো সিএনজি সবাই। নিদ্র উপায় না পেয়ে সব বলতে লাগলো, আর এটাও বললো এই কথাগুলো যেন এই 5 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওরাও মেনে নিল। কেটে গেছে সপ্তাহখানেক। নিদ্র বা তৃপ্তি কারোরই খোঁজ পাচ্ছে না গেটের দারোয়ান। 2 দিন আগে গ্রাম থেকে গাড়িটা এনে রেখে গেছে চেয়ারম্যান বাড়ির ড্রাইভার। এদিকে মাস শেষ, ওনার বেতন দেওয়ার খবর নেই। বাধ্য হয়ে আজ সকালে সুমিকে অফিসে যাওয়ার সময় জিজ্ঞেস করলো দারোয়ান। ম্যাডাম একটু দাঁড়ান। দারোয়ানের কথা শুনে সুমি দাঁড়িয়ে গেল। এরপর দারোয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। দারোয়ান কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে বলল, মালিক তো বাড়িতে নেই, তার উপর ছোট মালিকও কোথায় গেছে কে জানে। ছোট ম্যাডামও বাড়িতে নেই। এদিকে আমার টাকার দরকার, আপনার কাছে যদি মালিকের নাম্বার থাকে তাহলে একটু ফোন দেন ম্যাডাম। দারোয়ানের কথা শুনে সুমি ভাবনার মাঝে পড়ল। দারোয়ান সুমিকে সপ্তাহখানেক আগে বলেছে যে নিদ্র আর তৃপ্তি বাড়ি থেকে চলে গেছে। নিদ্রর বন্ধুদেরও একই কথা বলেছে দারোয়ান। সবাই দারোয়ানের কথা শুনে ভেবে নিয়েছে নিদ্র আর তৃপ্তি একসাথে গ্রামে গেছে। কিন্তু নিদ্র তো বাড়ি খালি করে এতদিন গ্রামে থাকবে না, তাহলে গেল কোথায়? গেটের ভিতরে আজ গাড়ি লক্ষ্য করলো সুমি। দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলল, 2 দিন আগে গ্রাম থেকে একটা ড্রাইভার এসে রেখে গেছে। সুমি দারোয়ানকে আমি দেখছি বলে আবারও বাড়ির ভেতরে আসলো। এরপর দোতলায় গেল। এখানে এসে সুমি প্রথমে তৃপ্তির রুমে চেক করলো। রুমের ভেতরে কোনো মানবীর আনাগোনা নেই। সুমি নিদ্রর ফোনে কল করতে করতে তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো, কিন্তু নিদ্রর ফোনে কল যাচ্ছে না। তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিদ্রর রুমে আসলো সুমি। এখানে এসে একটা ধাক্কা খেলো সে। সুমি দেখলো নিদ্রর ফোন বেডের ওপরে। সুমি তাড়াতাড়ি বেডের কাছে এসে ফোনটা হাতে নিল। অফ হয়েছে ফোনটা। বেডের পাশে ছোট টেবিলের ওপর 2টো কাগজ ভাঁজ করা দেখলো সুমি। কাগজ 2টো হাতে নিয়ে ভাঁজ খুলে তাড়াতাড়ি পড়া শুরু করলো। কারো বৃত্তিগত জিনিস ধরতে নেই, কিন্তু সুমির কেমন যেন লাগছিল, তাই সে কাগজগুলো পড়লো। 2টো কাগজ পড়ে সুমির আর কিছু বুঝতে বাকি রইল না। সুমি কাগজ 2টো আর নিদ্রর ফোন নিয়ে নিচতলায় আসলো। এরপর
সোফার উপর বসে নিজের ফোন দিয়ে ফরহাদের নম্বরে কল করলো সুমি। কপালে মুখে ঘাম জমা হচ্ছে সুমি। ফরহাদ কল রিসিভ করতে সুমি সালাম দিয়ে বলে উঠল, আঙ্কেল বাড়িতে অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। আপনি আন্টিকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন দেশে চলে আসুন। আজ পারলে আজ, আর যদি এক্ষুনি পারেন তাহলে এক্ষুনি চলে আসুন।